প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ট্রিবিউনের নিয়মিত এই অনুষ্ঠানে। আজ আমাদের আলোচনার বিষয় অবধারিতভাবেই যে কোটা আন্দোলন এবং এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে, এখন রাজধানীকে ছাড়িয়ে সারা দেশে এই আন্দোলনের একটা প্রভাব যেন আমরা দেখতে পাচ্ছি। তো সারা দেশে হচ্ছেটা কি, এবং এই যে যা হচ্ছে এটা কি আসলে অবধারিত ছিল? এখান থেকে কি আমাদের মানে এই পরিস্থিতিতে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত ঘটনা প্রবাহ কাজ করেছে, সেই ঘটনা প্রবাহগুলোকে আমরা থামাতে পারতাম না, অথবা অন্য কোনো উপায় কি ছিল না, অথবা যেটা হচ্ছে এটা কি ভালো হচ্ছে? এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমরা দুজন সিনিয়র সাংবাদিককে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক জনাব মোস্তফা ফিরোজ, এবং আরো উপস্থিত আছেন আরো একজন সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা, যিনি ঢাকা জার্নালের প্রধান সম্পাদক। আপনাদের দুজনকে এই অনুষ্ঠানে আমরা স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই জনাব ইশতিয়াক রেজা আপনার কাছে আসছি। আপনি আজকে সারাদিন নিশ্চয়ই খবরাখবরগুলো, বিভিন্ন ঘটনাগুলো আপনি নজরে রেখেছেন। আপনি সব মিলিয়ে কি দেখছেন অবস্থাটা, যে এই আন্দোলনের এখন যে অবস্থা, এটা আপনার মধ্যে এটা কি প্রতিক্রিয়া তৈরি করছে? আপনি যদি আপনার প্রতিক্রিয়াটা একটু সংক্ষেপে বলেন আমাদেরকে। আমি খুবই মর্মাহত এবং বলতে পারেন যে এক ধরনের বেদনা বোধের ভিতরে আছি। শিক্ষার্থীদের সাথে যে আচরণটা করা হয়েছে, যেভাবে পেটানো হয়েছে এবং নারী শিক্ষার্থীরাও যেভাবে বাদ যায়নি, এটা কোনো সংবেদনশীল মানুষকেই আসলে শান্তি দেয় না। একটা অশান্তি তার মনে দানা বাঁধবে, এটাই স্বাভাবিক। কিন্তু এতে করে যেটা হয়েছে যে দেখেন, আমি 5 তারিখ থেকেই কিন্তু এই আন্দোলনটা শুরুর পর থেকে বলছিলাম যে কোটা এমন একটা ইস্যু যেটা নিয়ে কোনো জেদাজেদি করা যাবে না, এর একটা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। কিন্তু আশ্চর্যজনক ভাবে শেষ পর্যন্ত আলোচনার পথ পরিহার করে একটা শক্তি প্রয়োগের পথের দিকেই গেল। প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের উঠে আসা একটি প্রশ্নের ভিত্তিতে বক্তব্যটি নিয়ে যেভাবে উত্তাপ ছড়িয়েছে, সেটা কিন্তু প্রধানমন্ত্রীর বিকালের বক্তব্যটাও যদি আপনি খেয়াল করেন, তিনি বলেছিলেন যে ছাত্রছাত্রীরা আন্দোলন করুক, তারা যদি কোনো ভাঙচুর না করে বা সহিংসতা না করে তাহলে তারা কতদিন করতে পারে, করতে থাকুক, দেখতে থাকি আমি। উনি এই ধরনের একটা কথা বলেছিলেন। কিন্তু দেখেন, রাতে একটা স্লোগানকে কেন্দ্র করে তারপরে যেটা হয়েছে, এটা তো আসলে ভাষায় বর্ণনা করা যায় না। একটা সভ্য সমাজে, একটা বিশ্ববিদ্যালয়ের মতন প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা পড়তে গেছে, একটা দাবি উঠেছে, তার পরিপ্রেক্ষিতে এরপরে ছাত্রলীগ যেটা করেছে, আপনি ধরেন পুলিশকে নামাতেন, তাহলে আপনার একটা কিন্তু বৈধতা থাকে যে পুলিশ রাষ্ট্রের একটি লেজিটিমেট ফোর্স, আপনি পুলিশকে দিয়ে শান্তি শৃঙ্খলা আনার চেষ্টা করেছেন। কিন্তু আপনি যখন কাউন্টার হিসেবে ছাত্রলীগের হাতে দায়িত্ব দিয়ে দেন, যেটা ওবায়দুল কাদেরও বলেছে যে ছাত্রলীগই যথেষ্ট, এটি কিন্তু ছাত্রলীগকেই উস্কে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গেছে। আজকের যে পরিস্থিতি আমরা দেখছি, জায়গায় জায়গায় ছেলেমেয়েরা, কলেজের ছেলেমেয়েরা পর্যন্ত নেমে পড়েছে। তারা কি বিসিএস দেবে? তাদের বিসিএস দেওয়ার এখনো অনেক সময় বাকি রয়ে গেছে, কিন্তু তারা পথে নেমেছে এই সহিংসতার প্রতিবাদে, নারী নিপীড়নের প্রতিবাদে, এবং এটাকে তো কোনো কিছুতে জাস্টিফাই করা যায় না। মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী যে স্লোগান, যেটাকে আমরা বলছি রাজাকার, আমি রাজাকার, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, সেটা তো পিটিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনা যাবে না। এটার জন্য তো যে কাজটা করা দরকার সেটা কি আমরা করছি কিনা? ছাত্রছাত্রীরা ওটা আন্দোলনের দাবিতে যেটা করছে, তারা মাঝে মধ্যেই দাবি পরিবর্তন করছে, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছিলাম। এবং 7ই আগস্ট পর্যন্ত আদালত থেকে একটু সময় নেওয়া হয়েছে। আমার মনে হয় সে পর্যন্ত সবাই অপেক্ষা করতে পারতো, কিন্তু তাই বলে ওরা যে দাবিগুলো করছে সেই দাবির আপনি কাউন্টার দিতে পারেন, নানা যুক্তি তুলে ধরতে পারেন, কোটা সংস্কারটা কিভাবে তার জন্য নানা পন্থা অবলম্বন করতে পারেন। কিন্তু মাসুদ ভাই, এখন তো ওই জায়গাটাই আর নাই। আমি আর আপনি নিজেও বহু টকশোতে গিয়ে কোটা সংস্কারের যৌক্তিকতা তুলে ধরে কতটুকু হতে পারে, কি হতে পারে সেটা বলেছি। এখন তো এই আলোচনাটা অবান্তর হয়ে গেছে, কারণ হলো এখন সহিংসতার পথে চলে গেছে। এখন তো আমরা যেটা দেখলাম, এটা তো সভ্যতা পরিপন্থী একটি ভয়ঙ্কর অন্যায় এবং ক্ষমতা কাঠামোর ভিতর থেকে প্রশ্রয় দেওয়া অন্যায়। এই অন্যায়ের যে কি প্রতিফলন হবে, এটা যে কতদূর ছড়াবে সেটা আমরা জানি না। কিন্তু জিনিসটা কমই আমার কাছে মনে হচ্ছে। মহাখালীতে আমি যেখানে বসে আপনার সাথে কথা বলছি, তারও দূরে রেল লাইন অবরোধ হয়েছে, মানুষজন আসতে পারছে না, পায়ে হেঁটে মানুষজন যাচ্ছে, জনদুর্ভোগ বাড়ছে। এতদিন যে আমরা বললাম যে কোটা সংস্কারকারীদের কারণে জনদুর্ভোগ হয়েছে শাহবাগ এলাকায়, এখন তো সারা দেশে জনদুর্ভোগ বাড়ছে। জাহাঙ্গীরনগরে আপনার রাতের বেলায় গিয়ে হলে আক্রমণ করতে হবে,
ছাত্রীদেরকে রামদা দিয়ে দিতে হবে, পিটাতে হবে, হেলমেট বাহিনী নামাতে হবে। এক অদ্ভুত অবস্থা আমার কাছে। আমি শুধু এইটুকুই বলি যে পিটিয়ে জোরপূর্বক তো আসলে কোনো কিছু করা যায় না। ছাত্ররা যদি মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগান দিয়ে থাকে, সেইটারও তো ধরেন রাজনীতি আছে। রাজনীতিটা কোথায়? আমি তো কোনো রাজনীতি দেখলাম না। এইটাই হলো দুঃখের জায়গাটা। জি, অনেক ধন্যবাদ। জনাব মুস্তফা ফিরোজ, আপনি শুনলেন ইশতিয়াক রেজার মূল্যায়নটা। আপনার মূল্যায়নটা একটু শুনতে চাই, যে সব মিলিয়ে আপনি কি ভাবছেন, কি দেখছেন, এবং এগুলি আপনার মধ্যে কি প্রতিক্রিয়া তৈরি করছে? এখানে এই আজকের আলোচনাটা আসলে কামাল, দুঃখের সঙ্গে বলছি যে এটা আপনার জমবে না। কারণ এই ইশতিয়াক রেজা এতক্ষণ যা বললো তার প্রতিটা শব্দ, প্রতিটা লাইনের সাথে আমি মানে একমত, একেবারেই দ্বিমত। আমি শুধু অ্যাড করতে পারি, এবং আমি আসলে ব্যক্তিগতভাবে খুবই কালকে থেকে আহত হয়ে আছি। কারণ আমি মনে করি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমার এই বিশ্ববিদ্যালয়ে বহিরাগত হেলমেটধারীরা এসে পিটাবে, আভ্যন্তরীণ ভাবে ছাত্রলীগ অন্যদের সাথে মারপিট হোক, ভেতরে ভেতরে বহু সংঘাতের দৃশ্য আমরা যখন এরশাদ বিরোধী আন্দোলন করেছি, বাইরে থেকে এসে আমাদেরকে কেউ মারতে পারেনি, বরং বাইরের থেকে আমরা ছাত্র সমাজ শিবিরকে সবসময় প্রতিহত করেছি। তারা কখনো ঢুকতে পারেনি, আমাদের উপর হামলা করতে পারেনি। আভ্যন্তরীণ ভাবে ছাত্রলীগ, ছাত্র দল বা ছাত্র ফ্রন্ট নানান এর সাথে মারপিট হয়েছে, থেমে গেছে। কিন্তু এখন কি হচ্ছে? এটা কোনো কথা? আপনি পিটিয়ে রক্তাক্ত করে রাত্রে রাত 1টার সময় টিএসসির সেখানে বিরিয়ানি খাবেন, উৎসব করবেন এবং মহড়া দেবেন। এবং আজকেও তাই। আপনি দেখেন যারা আসছে তারা তো ছাত্র না, এরা বিভিন্ন পাড়া মহল্লার মাস্টার। তাদের থলথলে চকচকে চেহারা, হকি স্টিক, তারপরে কেটস, পোশাক দেখলেই বোঝা যায় এরা আর সাধারণ শিক্ষার্থী। ছোট ছোট মেয়েগুলি তখন কি দৌড়াচ্ছিল প্রাণ ভয়ে। আমি দেখছিলাম এরা তো প্রকৃত শিক্ষার্থী, আর তাদেরকে মারছে বিশ্ববিদ্যালয় অঙ্গনে, ক্যাম্পাসে। সেখানে প্রশাসন নেই, পুলিশ নেই, কেউ নেই। এটা হয় কোনোদিন? এইরকম ঘটনা তো এত বড় আকারে হয়েছে অতীতেও, কিন্তু এত বড় আকারে বহিরাগতদেরকে দিয়ে এই ধরনের পেটানো, এটা নজিরবিহীন ঘটনা। আমি মনে করি যে এটা আমাদের একেবারে আমরা শেষ প্রান্তে চলে এসেছি। তারপর দেখেন আপনি যে কথাগুলো বলছেন যে ঠিক আছে, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে তারা রাজাকারের পক্ষে স্লোগান দিয়েছে, এই জন্য মুক্তিযুদ্ধের চেতনার দল হিসেবে আপনি খুব ক্ষুব্ধ হয়েছেন। আপনি বলছেন, আজকে বললেন যে তারেক রহমান এই আন্দোলন পরিচালনা করছে। তারেক রহমানের এত শক্তি নেই। আচ্ছা যাক, তারপরে এটা বলা মানে তাকে ক্রেডিটটা দেয়া। কিন্তু আজকে দেখেন, এই যে কিছুক্ষণ আগে আমি আপনাকে একটা দেখালাম, ভিকারুন্নেসা স্কুলের ছাত্রীরা নামলো রংপুরে। এই দেখেন, এইমাত্র খবর আসলো ডেইলি স্টার, একজন শিক্ষার্থী নিহত। আপনি এই যে স্প্রেড হলো, এখানে কোথায় ছাত্রলীগ? কোথায়? একটা জায়গায় তো ছাত্রলীগের নেতৃত্বে এই মুক্তিযুদ্ধের পক্ষে একটা হচ্ছে না। তাহলে কি আমরা ইচ্ছে করে এই মুক্তিযুদ্ধের যে চেতনা এই এতটা বছর ধরে আমরা লালন পালন করলাম, তাহলে এটা কি পরাজিত হয়ে গেল? এই মানে যদি সরকারি দলের কথা অনুযায়ী ছাত্রলীগের এই আন্দোলনকার কই তাদের আহ্বানে বা তাদের কার্যক্রমের সমর্থনে তো আজকে হাজার হাজার শিক্ষার্থী নেমে আসলো না। তাহলে আজকে ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, সমস্ত ইউনিভার্সিটি, ভিকারুন্নেসা স্কুলের ছাত্রীরা সবাই হলো স্বাধীনতা বিরোধী, সবাইকে তারেক রহমান নামায় দিল। আপনি দেখেন ভুলের মাসুল কিভাবে দিতে হলো। আমি স্লোগানের অবশ্যই যদি মনে করে থাকি যে তারা প্রথম ওই ভুল দিয়ে পরে সংশোধন করছে, তো আপনি ওয়েলকাম করেন। আমি তো দেখলাম যে ফেসবুকেও দেখলাম অনেকে বলছে যে না, হওয়া উচিত আমি না, তুমি না, রাজাকার রাজাকার, এটা দাও। তাহলে আপনি তাদেরকে উদ্বুদ্ধ করেন, আপনি দমন পীড়ন করছেন কেন? এটা তো এইভাবে তো কোনোদিনও সলিউশন হয় না। আজকের এই প্রেক্ষাপটে ঠিক এই কোটা সংস্কারের এই ইস্যুটা যদি থাকতো আর ক্ষমতায় থাকতো জাতীয় পার্টি বা বিএনপি, আজকে কি আমরা বলতাম যে না ঠিক আছে এটা যা হচ্ছে না নেই? তার মানে আমাদের কখনো কখনো দলমত নির্বিশেষে আরেকটা আউটলুক থাকতে হবে যে দেখেন সংকটটা কিন্তু সরকারের হাতের মধ্যেই ছিল, আপনি এটাকে ছেড়ে দিচ্ছেন মানে অন্য শক্তির হাতে। কেন আপনি তাদেরকে অন করতেছেন না? কেন আপনি তো কোটাটা বাতিল করলেন, বাতিল করে এখন বলতেছেন যে আমি বিরক্ত হয়ে গেছিলাম। না, আপনি বিরক্ত হতে পারেন না, আপনি শপথ নেওয়া প্রধানমন্ত্রী,
রাগ অনুরাগের বশবর্তী আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। আপনি ওটা কি ওন করেন, তাহলে তো বলতে হবে যে আপনি তাহলে বিরক্ত হয়ে বাতিল করছিলেন, হাইকোর্ট সেটা বুঝতে পারছে বলি হাইকোর্ট বাতিল করে দিচ্ছে। তাহলে হাইকোর্ট আর সরকার এক জায়গায় করতেছেন কেন? এক জায়গায় তো হওয়ার কথা না। আপনি আপিল বলছেন যে আপিল বিভাগ না, এটা তো খুব হওয়ার কথা ছাত্রলীগের, যে আমাদের সরকারের একটা মানে পরিপত্র বাতিল করা হয়েছে, ছাত্রলীগ নামবে, তার সাথে এই সাধারণ শিক্ষার্থীরা নামার কথা। আমি তো কোনো তালগোল বুঝতে পারতেছি না যে এই ঘটনাগুলি সরকার কি চাচ্ছে, কোন দিকে, মানে কি বোঝাইতে চাইতেছে। আমি আমি আপনাকে আরেকটা প্রশ্ন আপনাকে করছি, এই প্রশ্নের পরে আমি স্টেটে জায়গা করবো। সেটা হলো যে স্লোগানটা নিয়ে এত আলোচনা হচ্ছে, এই স্লোগানটা তো প্রধানমন্ত্রীর যেদিন প্রেস কনফারেন্স হলো ওই দিন রাতে শুনলাম। এই স্লোগানটা কি আগেও কখনো শুনেছেন আপনি? শুনেননি? তাহলে ওই রাতে এই স্লোগানটা এলো কেন? এই স্লোগানেরও তো একটা কারণ থাকতে পারে, এই কারণটা নিয়ে আপনার কি ধারণা? আমার ধারণা দুইটাই। এই ক্ষেত্রে আমি খুব দুঃখের সঙ্গে বলছি যে একটা বিভাজন টেনে দিল আমাদের একজন সাংবাদিক, সে এমন ভাবে প্লেস করলো, আমি মনে করি যে এখানে বোধহয় প্রধানমন্ত্রী একটু বিভ্রান্ত হচ্ছে। দেখলাম, আমি বারবার এটা দেখছি, তিনি বলছেন যে ফাইনালি যখন আসবে টেবিলে যে মানে কি বলে মুক্তিযোদ্ধা কোটা, একজন মুক্তিযোদ্ধার সন্তান আর একজন হচ্ছে রাজাকারের সন্তান, তাহলে কাকে বাছাই করা হবে? মুক্তিযোদ্ধার সন্তান। প্রধানমন্ত্রীর সাথে সাথে বললেন অবশ্যই অবশ্যই। আমিও থাকলে তো তাই বলতাম, আমি যদি ঠিক মানে এটা না বুঝতাম, সাধারণত তো এটাই রেসপন্স করার কথা যারা। কিন্তু এই প্রশ্নটাই তো রং, কারণ রাজাকারের তো কোনো তালিকা হয় না যে সেইভাবে ওইটা আসবে আর এটাও আসবে, আমি ফাইনালি এ করবো, এটা হয় কোনোদিন? এটা এই যে তার মানে আপনি মুক্তিযোদ্ধার যে সন্তানটা আসলো আর তার বিপরীতে ঠেলে দিচ্ছে সবাই হচ্ছে রাজাকারের সন্তান। সম্ভবত ওইটা তারা ধরেছে। আর একটা হয়তো ক্ষুব্ধ হইতে পারে প্রধানমন্ত্রী বক্তব্যে, সেটা হলো যে কোটা যারা চায় তাদেরকে বের করে দেওয়া হোক। বের করে দেওয়া হচ্ছে না কেন? তার মানে হচ্ছে কি, আমি যেটা বুঝি যে শিক্ষার্থীরা চাইছিল যে প্রধানমন্ত্রীও বলুক যে আমরা কোটা সংস্কারের যে পরিপত্র বাতিল করছে, হাইকোর্ট এটা করছে, ওকে আমরা আমাদের মতন করে এটা আলোচনা করব, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করব, কমিশন করব, অথবা সকালবেলায় তারা যে প্রস্তাবটা দিয়ে এসছে যে সংসদের বিশেষ অধিবেশন থেকে এটা আইন পাস করার জন্য। দেখেন, এই সংসদের উপরেও তারা কিন্তু ভরসা রাখছে। এরা যদি সত্যি বিরোধী হতো তাহলে তো বলতো কিসের সংসদের, সংসদ তো মানি না, বিএনপি যেভাবে বলে। কিন্তু তারপরেও তারা বলছে এই সংসদের বিশেষ অধিবেশন ডেকে, জরুরি অধিবেশন ডেকে। তাহলে আমার ধারণা যে ওইটা থেকে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হতে এবং ওই প্রশ্নটা খুব মারাত্মক, মানে খুবই মানে প্রভোগ করছে। এতে সরকারি দলও বিভ্রান্ত হয়ে একটা সমর্থন দিয়েছে এবং শিক্ষার্থীরা মনে করছে তাহলে আমাদেরকে বোধহয় রাজাকারের নাতিপতি বলা হচ্ছে, এরকম একটা ধারণা থেকেই তারা মূলত এটা আসলে প্রতিবাদ। তার মধ্যে যদি স্লোগান দেয়, ভাই স্লোগান তো অন্যটা ছিল, অন্যটা ধরছেন না কেন? কে বলেছে বলছে স্বৈরাচার স্বৈরাচার। ওই আরেকটা ছিল যে চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এইগুলি কিন্তু ধরছেন আপনি শুধু, মানে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, আপনি শুধু এইটাকে ধরতেছেন। এটাকে ধরে আপনি কি এ করলেন? আপনি কি কোটা ইস্যুকে বাদ দিতে চাচ্ছেন? তার মানে পুরো কোটার আন্দোলনটাই হচ্ছে স্বাধীনতা বিরোধীদের। এইভাবে যদি প্রতিপন্ন করা হয়, দেখেন যারই সন্তান আছে, যে মধ্যবিত্ত ঘরের, যে কানাডায় বা আমেরিকায় পড়াশোনা করাবে না তার সন্তানকে, সে চেষ্টা করবে যে তার সন্তান যাতে একটা চাকরি পায়, বিসিএস না হোক অন্যান্য সব। দাবিটা কি? প্রত্যেকটা সরকারি চাকরি সকল গ্রেডে যাতে একটা স্থায়ী কোটার সংস্কার থাকুক, তাহলে চাকরির বাজারটা একটু উন্নত হবে। প্রত্যেক বাবা মা অভিভাবকরা চায় তার সন্তান দেশে থাকুক এবং একটা ভালো চাকরি পাক। সেই চাকরির দ্বারটা যদি আপনি সংকুচিত করে রাখেন, তার বিরুদ্ধে প্রতিবাদ করা তো একটা ন্যায়সঙ্গত আন্দোলন। এই ন্যায়সঙ্গত আন্দোলনকে কেউ যদি ভুল স্লোগান দেয়, আপনি ওই ভুল স্লোগানের দিকে যাচ্ছেন কেন? আপনি বরং মূল জায়গায় এসে ওই সমস্যার সমাধান করেন। এটাই দৃষ্টিভঙ্গি হওয়া উচিত ছিল। জি, অনেক ধন্যবাদ জনাব ইশতিয়াক রেজা। এই স্লোগান নিয়ে মুস্তাফা ফিরোজের যে ব্যাখ্যাটা আপনি শুনলেন, এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা? দেখেন, আমি নিজে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলাম। প্রধানমন্ত্রী কোথাও ঢালাওভাবে কাউকে রাজাকার বলেননি, এটা সত্য। কিন্তু প্রশ্নটা খুবই লিডিং কোশ্চেন যেটাকে বলে, সেরকম একটা প্রশ্ন ছিল যে একই পদের জন্য একটি মুক্তিযুদ্ধ পরিবার আর একটি হলো রাজাকার পরিবার থেকে পরিবারের সন্তান থাকে, আপনি কাকে দিবেন? প্রধানমন্ত্রী খুব মানে তাৎক্ষণিকভাবে উত্তর দিয়েছেন, আমি অবশ্যই
মুক্তিযোদ্ধার পরিবারের সন্তানকে দেব, রাজাকারের বাচ্চা কাচ্চাকে দিব নাকি? এবং মুস্তাফা ফিরোজ রাইটলি বলেছেন এটা তো যে কেউ এই উত্তরটা দিতে পারতো। আমার কাছে মনে হচ্ছে এই প্রশ্নের সেটিংটা পুরো গোটা আন্দোলনের একেবারে সেটিংটাকে বদলে দিয়েছে আসলে। এবং এটা এমন একটা জায়গায় একটা ভুল বুঝাবুঝি তৈরি করেছে রাষ্ট্রের সাথে। যারা রাজাকার রাজাকার স্লোগান দিয়েছে, এর আগেও এরকম গত 2018 সালে কিন্তু একটি ছেলেকে আইডেন্টিফাই করা হয়েছিল যে বুকের মধ্যে লিখেছিল আমি গর্বিত রাজাকার। এখন ধরেন এই ইয়াং বয়স, অল্প বয়স, সেখানে নানা ধরনের এলিমেন্ট থাকে, সেখানে স্লোগান ও প্ল্যাকার্ড আছে, কিন্তু কোটা পথা কবর দেয়, কিন্তু ওরা তো কবর দেওয়ার কথা বলছে না, ওরা তো সংস্কারের কথাই বলছে। কিন্তু প্রচুর প্ল্যাকার্ড আমি দেখেছি কোটা পথা কবর দেয়, এরকম একটা প্ল্যাকার্ড দেখেছি, কোটা চাই না, মেধা চাই, ইত্যাদি ইত্যাদি স্লোগান আছে। এগুলো সবই হ্যান্ডেল করতে হয় রাষ্ট্রের কাজটাকে। রাষ্ট্র এবং শাসন ব্যবস্থার কাজ হলো যে কোনো ইস্যুকে ম্যানেজ করতে হয় তার সর্বাত্মক উদারতা দিয়ে, এবং যেটাকে আপনি বলেন কৌশলও বলতে পারেন, কৌশল দিয়ে। মারামারি কি কোনো কৌশল হতে পারে নাকি? আপনি এবং এই যে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযোদ্ধা, এদেরকে যে একটা তরুণ প্রজন্মের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া, এটা তো অন্যায়। এটা মুক্তিযুদ্ধের চেতনারও কিন্তু পরিপন্থী হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু রাজাকার বলাটা যেমন হচ্ছে, এটাও কিন্তু তাই হচ্ছে। আপনি তো একটা গোটা প্রজন্মকে আপনি মুক্তিযুদ্ধের মানে মুখোমুখি করে ফেলতে পারেন না। এদের মধ্যে প্রচুর ছেলে মেয়ে আছে যারা ছাত্রলীগ করে, প্রচুর ছেলে মেয়ে আছে যারা অত্যন্ত উদার মনস্ক, যাদের পরিবারে হয়তো মুক্তিযোদ্ধা আছে। আবার যারা মারামারি করছে, যারা মারছে, তাদের পরিবারে যে রাজাকার নাই এটা আপনি বলতে পারবেন না, অনেকের পরিবারে আছে। এইগুলোকে যদি সিনিয়র লেভেল থেকে রাজনৈতিক নেতৃত্বের জায়গা থেকে উস্কে দেওয়া হয়, তাহলে তো এটা একটা সময় হাতছাড়া হয়ে যাবে পুরো পরিস্থিতিটা। আজকে স্বাধীনতার 53 বছর পরে এসে আমাদেরকে এই বিতর্ক তো করাটাই অবান্তর। আমি শুনেন একটা কথা বলি, আমি নিজে পাবলিক সার্ভিস কমিশনের ভাইবা বোর্ডে থাকি। আমি প্রচুর ছেলে মেয়েকে দেখতে পাই, অসম্ভব গরিব ঘর থেকে আসে, কিন্তু তারা ওই পর্যন্ত যায়। এবং এখানে কিন্তু 2.4% মাত্র, 2.4% ছেলে মেয়ে সবগুলো পরীক্ষা উত্তীর্ণ হয়। উত্তীর্ণ হওয়ার পরে তাকে কিন্তু কোটার প্রশ্নটা আসে, যারা মেধায় চায় না। এখন এদেরকে অবশ্যই আপনাকে মেধাবী বলতে হবে, মেধাবী না তা কিন্তু নয়। কোটা আপনি দিতে পারেন, কিন্তু মেধাবী নয় তা বলতে পারেন না, কারণ তারা কিন্তু সবগুলো পরীক্ষা উত্তীর্ণ হয়ে, এমনকি ভাইভাতে 100 নম্বর পেয়ে তাকে ওই জায়গাটায় কোটার জন্য তখন বিবেচনা করা হয়। এই কথাগুলো কি কখনো ছাত্রছাত্রীদেরকে আপনি বুঝিয়ে বলেছেন? আমার তো মনে হয় না তাদেরকে কখনো এই বাস্তবতাটা তুলে ধরা হয়েছে। আপনার যে জেলা কোটাটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে, অতিরিক্ত হচ্ছে, 10% আছে, কিন্তু তার চেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। কারণ প্রতিবন্ধী না পেলে আপনি জেলা কোটা থেকে নিচ্ছেন, আপনি ক্ষুদ্র নৃগোষ্ঠী না পেলে জেলা কোটা থেকে নিচ্ছেন, নারী না পেলে আপনি জেলা কোটা থেকে নিচ্ছেন। এগুলো তো বিস্তৃত হয়ে যাচ্ছে। এই জায়গাগুলোর একটা সংস্কার প্রয়োজন। মুক্তিযুদ্ধ কোটা যেটা 30% আছে, এটাও আমি মনে করি একটা যৌক্তিক জায়গায় নিয়ে আসা দরকার। কারণ কখনোই 1% থেকে 8% বেশি ব্যবহৃত হয়নি। তো যেটি ব্যবহৃতই হয় না সেটা নিয়ে আপনি কেন তো ধরে আছে? এটাও তো একটা এই ছেলে মেয়েগুলোকে বোঝানো যেত যে ঠিক আছে, আমরা একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে যাচ্ছি। 2018 সালে যেভাবে এটাকে বাতিল করা হলো আর এবার যেভাবে এটাকে ফিরিয়ে আনা হলো, দুটোই কিন্তু অনভিপ্রেত কাজ আমার কাছে মনে হচ্ছে, এবং এটা কোনোভাবে সুবিবেচনার পরিচয় না। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কখনো সহিংসতাকে লালন করতে পারে না, এটা সম্ভব না, এবং সহিংসতার মাধ্যমে বিজয় অর্জন করা যায়। আপনাকে একটা কথা জানতে চাচ্ছি, আপনাকেই বলছি আমি, সেটা হলো যে এই যে সরকারের পক্ষ থেকে, সরকারের মন্ত্রীরা, বিভিন্ন প্রশাসনের লোকজন যারা আছে, এরা খুব মানে কমন একটা কথা বলছেন, সেটা হলো যে বিষয়টা এখন আদালতের হাতে চলে গেছে, আদালতের ডিসিশন না দেওয়া পর্যন্ত কিছু করা যাবে না। যদি এটাও হয়, আমি জানি না এটা এই সম্বন্ধে আপনি কি বলবেন। এটা আপনার, আমার কাছে প্রশ্ন আপনার কাছে, যে এটা কোনো বিকল্প পথ ছিল কিনা, এটা যেমন একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো, দেখেন আদালত তো কোনো যন্ত্র না, আদালতও তো এই দেশেরই মানুষ, এই দেশের যারা আন্দোলন করছে অথবা করছে না, যারা মারছে না, এদেরও তো কারো না কারো আত্মীয় আছে। তো আদালতও কেন এত লম্বা একটা সময় নিচ্ছে? 1 মাস পরে উনি শুনবেন, এটাও কি আপনার কাছে একটু অস্বাভাবিক লাগছে কিনা? ধরেন আদালত কেন সময় নিচ্ছে সেটা আদালত বলতে পারবে, কিন্তু আদালতে কোনো জিনিস বিচারাধীন থাকলে আলোচনা করা যাবে না এটা তো কোথাও লেখা নেই। আপনি তো আলোচনা করতে পারেন। আদালতের কোনো জিনিস বিচারাধীন থাকলেও আপনি যে এটা নিয়ে কোনো ধরনের মতামত দিতে পারবেন না তা তো নয়। আমার তো মনে হয় ছাত্রছাত্রীদের সাথে আলোচনা করা উচিত ছিল, একটা 5 সদস্যের কমিটি করতেন। সার্জিস নাকি যেন একটি ছেলে আছে যুগ্ম আহ্বায়ক, ও তো আমি নিজে 71 টেলিভিশনে দেখেছি, সে বলেছে যে আমরা সরকারের সাথে আলোচনা করতে চাই,
5 সদস্যের একটা কমিশন গঠনের প্রস্তাব তারা দিয়েছে। তার অর্থ হলো যে এগুলো করতে তো কোথাও নিষেধ, এবং আদালতের রায়টাও যদি আপনি দেখেন তারাও কিন্তু সরকারের উপরেই ছেড়ে দিয়েছে যেটা সরকার কি করতে হবে। তবে আমি বেশ কয়েকজন সাবেক সচিবের সাথে কথা বলেছি, তারা বলেছে যে বাংলাদেশে আদালতে কোনো জিনিসের বিচারাধীন থাকা অবস্থায় পরিপত্র জারির কোনো দৃষ্টান্ত নাই। তারা এটা করতে চায় না, আমলাতন্ত্র এই জায়গাটায় একটু শেকি হয়ে আছে। আবার কোটার ব্যাপারে ছাত্রছাত্রীরা যেটা বলছে সংসদের বিশেষ অধিবেশন ডাকতে হবে, সংসদের প্রতি ওদের আস্থা আছে, এটা যেমন প্রমাণিত হলো। আবার সংসদ সম্পর্কে অবগত নয় সেটাও বোঝা গেল। যুদ্ধকালীন পরিস্থিতি ছাড়া বিশেষ অধিবেশন ডাকা যায় না, এটা নিশ্চয়ই যুদ্ধকালীন পরিস্থিতি না। আবার সংসদে কোনো জিনিস পাশ হয়ে গেলে সেটা স্থায়ী রূপ নেয়, আর একটা সংসদ ছাড়া সেটা বদলানো যায় না। এই কারণে কোটা, তারপরে দেখবেন যে শুল্কের বেশ কিছু ইস্যু, এগুলো সাধারণত পরিপত্র দিয়ে করা হয়, কারণ ক্ষণে ক্ষণে বদলাতে হতে পারে। তো এই বিষয়গুলো তো ধরেন কতজন বুঝতে, আপনি যে সাংবাদিকতা করছেন, আমি করছি, আমাদের কতজন এগুলো বুঝে বলেন? আমাদেরকেও কি বুঝিয়ে বলা হয়েছে কখনো? এগুলো স্বচ্ছ ধারণা দেওয়া হয়েছে যে কেন পরিপত্রের মাধ্যমে করতে হয়, কেন বিলের মাধ্যমে করা যায় না? ওরা রাষ্ট্রপতির কাছেও গেছে, রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ পদে আসেন ব্যক্তি, অভিভাবক, তিনিও তো সবাই বলতে পারেন, সেই আশা নিয়েই তারা গেছে। অর্থাৎ আদালতের বিচারাধীন থাকলে আপনি আলোচনা করতে পারবেন না, কোন ধরনের যোগাযোগ করতে পারবেন না, এগুলো তো কোথাও বলা নেই। জি, জনাব মুস্তফা ফিরোজ, আপনার কাছে আমি এই প্রসঙ্গটি জানতে চাচ্ছি, আপনার কাছে কি মনে হয়, এটা কি আদালতের 1 মাসের জন্য অপেক্ষা করাটাই সবচেয়ে একমাত্র করণীয় ছিল, আর কোনো পথ ছিল না? আদালত তো সেই সমাধানটাও তো দিয়েছে। যেমন আমি দেখলাম যে ওই হাইকোর্ট একটা বলেছে যে সরকার মানে টাইম টু টাইম এটা কমাতে বা বাড়াতে পারে, ওইটা সূত্র ধরেই তো তারা একটা আলাপ আলোচনা করতে পারে। আমার কথা হলো যে আলাপ আলোচনাটা স্টার্ট মানে করা হচ্ছে না কেন? সব পক্ষকে নিয়ে দেখেন, এটা তো একটা গণতান্ত্রিক দেশে সত্যিকার অর্থে যেখানে ভোট হয়, তারাও করে না। তারাও সব পক্ষের সঙ্গে একটা সংসদীয় কমিটি করে, সব পক্ষকে নিয়ে আলাপ আলোচনা করে, ডিবেট হয় সব, তারপরে একটা হয়। এটা একটা মানে আপনার আমার সবার, মানে যাদের ঘরেই সন্তান আছে তাদেরই একটা, এইখানকে যদি আমি চিন্তা করি, প্রেক্ষাপটটা চিন্তা করি, এখানকার ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করি, এখানকার সামনের যে উন্নত মেধা সম্পন্ন আমি প্রশাসনের কথা চিন্তা করি, চাকরি ব্যবস্থার কথা চিন্তা করি, তাহলে তো এটা তো একটা খুবই জরুরি বিষয়। এটা সব পক্ষকে নিয়ে আলাপ আলোচনা করে স্টার্ট করতে সমস্যা কোথায়? স্টার্ট করলেই তো মানে উত্তেজনাটা কমে যেত। আমি তো মানে খুবই সারপ্রাইজ, আমি বুঝি না যে আওয়ামী লীগের মতন একটা পুরনো দল, মানে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার সাথে এবং অনেক বড় বড় আন্দোলন তারা হ্যান্ডেল করেছে, এই জিনিসটা হাত থেকে হয়ে গেল। আমার অপোজিটে মানে এটার পেছনে আছে চ্যানেলগুলো, আমি দেখছি যে এই শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা লাঠি সোঁটা হাতে নিয়ে যে এই যে দৌড়ঝাঁপ করছে, বিক্ষোভ করছে, এটা তো ভালো লাগছে না। এটা কেন তাদের হাতে লাঠি সোঁটা থাকবে? আজকে তারা নিরাপত্তার জন্য হোক অথবা এখন এখানে কেউ প্রভোগ করতে পারে, যে কোনো পরিস্থিতি হইতে পারে, আপনি কেন এটাকে কন্ট্রোল করতেছেন না? আজকে আপনি এই ওবায়দুল কাদের সাহেব আজকে যে প্রেস ব্রিফিং করলেন, আজকেই যদি উনি একটা অ্যানাউন্সমেন্ট দিতেন ওইসব কথা না বলে যে তারেক রহমান লন্ডন থেকে পরিচালনা করছে, ওইটা কথা না বলে যে বলছে যে আজকে রাতে আমরা বসবো, দেখতেন যে ঠান্ডা হয়ে যেত। আপনার যেটা নিয়ন্ত্রণে আছে, আপনি সরকার, আমি তো ভাই সরকারে নাই, ইশতিয়াক রেজাও নাই, মাসুদ কামাল আপনিও নেন, আমাদের দায় দেখতে যে আমরা যতটা উদ্বিগ্ন হচ্ছি সরকার উদ্বিগ্ন হচ্ছে না। এই যে তারা কি টেলিভিশনটা দেখছে না? আমি টেলিভিশন দেখতেছি, তো তারা দেখছে না, তারা জানছে না, তাদের সমস্ত এজেন্সি থেকে খবর আসছে না, এটা কি ভালো হচ্ছে? আচ্ছা, আপনার কি মনে হয় না, আমি আপনাকে জানতে চাচ্ছি, এই যে আপনি বললেন যে সরকার উদ্যোগ নিতে পারতো, সরকার সব দেখছে, তাহলে আপনার কি মনে হয় সরকার কেন কোনো উদ্যোগ নিচ্ছে না? আপনি আপনার ইমাজিনেশনটা কি সরকারের? আমি একদম ক্যালকুলেট করে করতে পারবো না। আমি যেটা মনে করি কি, এই যে লম্বা সময় বিরোধী দলের কোনো দাবি আমি মানবো না, এই একটা দাবি মানছিল মানে 15 বছরে সরকারি পরিপত্র ওই যে বাতিল করে, তাও বাতিলটা উচিত হয়নি। আমি সেদিনই বলছি যে এটা সংস্কার করে একটা ঠান্ডা মাথায় করা উচিত ছিল, এটা মানে রাগে এটা করা হয়েছে, এই একটা দাবি কথাই বলা যায়। আর একটা ভ্যাট সংক্রান্ত ওইটা মামুলি বিষয় ছিল। আর তো কোনো দাবি কখনো আলাপ আলোচনা, এই যে রাজনৈতিক সংকট গেল, নির্বাচন গেল, 3টা নির্বাচন, কোনো আলাপ আলোচনা নাই, সংকট নিরসন নেই। আমি ক্ষমতা এই ধরনের এক ধরনের মানসিকতা পেয়ে বসছে
যে সরকারের একটা সাইকোলজিক্যাল যে আমি যেটা করবো সেটাই আমার হাতে পুলিশ আছে, প্রশাসন আছে, আমি শক্তি দিয়ে বল প্রয়োগ করে করবো। এইটা বিরোধী দলের করতে করতে এটা মনে করছে যে এই ছাত্রদেরকেও মোকাবেলা করা যাবে। কিন্তু এই ছাত্ররা কারা? এই ছাত্ররা তো যারা বলছে তাদেরই ঘরের সন্তান। আজকে যারা রাস্তায় আসছে এখানে কি আওয়ামী লীগ, তাদের বাবা মা কেউ কি আওয়ামী লীগ করে না? আওয়ামী লীগ পরিবারের সমর্থক শুভাকাঙ্ক্ষী না? তাহলে তার পরিবার থেকেই তো আজকে বের হয়ে এসে প্রতিবাদ করছে। এদেরকে আপনি থামাবেন কিভাবে? কয়জনকে মারবেন? আজকে কি আবু সাইদ দেখতেছি একজন শিক্ষার্থী কোথায় টিয়ারসেলে রংপুরে সে নিহত হয়েছে, আপনি কতজনকে নিহত করবেন? এরা তো ভয় পাবে না। তো সুতরাং আমি ওই ইশতিয়াক রেজার সাথে মানে বলি যে হাইকোর্ট বলেনি যে আলাপ আলোচনা করা যাবে না। আলোচনা করে যদি একটা করা হয় যে এখন থেকে আমরা আলোচনা স্টার্ট করলাম, সেটা 1 মাস লাগুক 2 মাস লাগুক শিক্ষার্থীরা মেনে নেবে। কিন্তু দয়া করে এইগুলি নিজেদের মধ্যে না রেখে সবাইকে সম্পৃক্ত করেন, মানে সব স্টেক হোল্ডারকে নিয়ে আলোচনা করে একটা করলে সরকারের হয়তো নির্বাচনে তার দুর্বলতা আছে, ভোটের দুর্বলতা আছে, এইগুলি মানে একটা জনবান্ধব হিসাবে সরকার প্রশংসিত হবে। অনেক দেশের অনেক স্বৈরশাসকও কিন্তু জনপ্রিয় হয় দুর্নীতি বিরোধী অভিযান, তারপরে টাকা পাচারের বিরুদ্ধে এবং জনবান্ধব নানান কর্মসূচির কারণে। তো সরকার তো ওই লাইনেও যেতে পারে। আমি যদিও এটাকে সমর্থন করছি, আমি তর্কের খাতিরে বলতেছি যে সরকার ভোট মানে না, বিরোধী দল মানে না, কিন্তু জনবান্ধব একটা মানে বিষয় তারা যদি সিদ্ধান্ত নেয় তাহলে তো অনেক ভালো হয় এবং সেটা প্রত্যাশিত। জি, জনাব ইশতিয়াক রেজা, আপনার কাছে আমি এই কথাটাই বলছি। জনাব ইশতিয়াক রেজা, যে কথাটা নাকি মোস্তফা ফিরোজ বললেন যে সরকারের কিছু করার যে একটা সম্ভাবনা অথবা নমুনা উনি দেখছেন না, তো যদি আপনি না দেখেন তাহলে আপনি সামনের দিনগুলি কি দেখেন? তাহলে সামনে কি হতে যাচ্ছে? সরকারও কিছু পদক্ষেপ নিল না, আন্দোলন চললো, তাহলে কি হতে পারে শেষ পর্যন্ত? আমি ফেসবুকে কিছুক্ষণ আগে ফাইজুল হক রাজু, একজন আওয়ামী লীগ নেতা, তার বাবাও বর্তমান সরকারের একজন মিনিস্টার ছিলেন আওয়ামী লীগ সরকারের 96-এ, তার একটা পোস্ট দেখছিলাম। তিনি আওয়ামী লীগকে ওন করে বলছেন যে এটাকে যদি সহিংসতার মাধ্যমে নিবারণ করতে যাওয়া হয় তাহলে এটা, উনি ইংরেজিতে লিখেছেন যে ফ্লায়ার আপ হবে, অর্থাৎ ছড়িয়ে পড়বে। এই ছড়িয়ে পড়ার কিন্তু শঙ্কা আছে। রংপুরে একজন ছাত্র মারা যাওয়ার খবর পাচ্ছি, আমি জানি না সত্য কিনা। এরকম সারা দেশে যদি ছড়িয়ে পড়ে, স্কুল কলেজের ছেলেমেয়েরা যদি বেরিয়ে আসে, তাহলে মাদ্রাসা যদি বেরিয়ে আসে, এটা নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হবে। এখনই আলোচনার পরিবেশ তৈরি করা দরকার এবং আলোচনার মাধ্যমে যে আমরা কোটা সংস্কারের কথা বলছি, চলেন আমরা আলোচনা করি কোন কোটা কতটুকু থাকবে। এবং তার একটা বিষয়, এমনকি কমিশন গঠনের যে প্রস্তাবটা ছাত্রদের পক্ষ থেকে এসেছিল, আন্দোলনকারীদের পক্ষ থেকে, সেটাও এখন ডিক্লেয়ার করলে সমস্যা কোথাও? সেটাও তো এক ধরনের একটা স্বস্তি দিবে বলে মনে হয়। আপনি কমিটি গঠন করলেন, কমিটির মধ্যে কাদেরকে নিবেন, তারা যৌক্তিকভাবে আলোচনা করে একটা দিবে। এটা করতে করতেও তো আপনার 7ই আগস্ট চলে আসবে। আসলে আপনি যদি চান, আসলে আপনি কিন্তু এখনো সমাধানের জায়গাটা তৈরি আছে। প্রধানমন্ত্রী সেদিনকার সংবাদ সম্মেলনে কিন্তু এরকম একটা ইঙ্গিত ছিল, কিন্তু তিনি কিন্তু বলেছিলেন যে আমরা হাইকোর্টের অবস্থানটা দেখি, আদালত কোন কি বলে, শেষে আমরা চিন্তা ভাবনা করবো। চিন্তা ভাবনা করার ভিতরে কিন্তু একটা ইতিবাচক মনোভাব কিন্তু কাজ করেছে। কিন্তু এই যে নানা জায়গা থেকে যে এটাকে মানে আগুনে ঘি ঢালার চেষ্টা, উস্কানি দেওয়া, এইটি মানে রাজনৈতিক নেতৃত্বের উঁচু পর্যায় থেকে অনেকেই যারা এই কাজটা করেছেন, তারা কি ভেবেচিন্তে কাজটা করেছেন? এরা কি ছাত্রলীগের উপকার করেছেন? ছাত্রলীগেরও তো এটাতে উপকার হলো না কোনো কিছু। আজকে ছাত্রলীগকে যেভাবে দেখা হচ্ছে, এদিকে ছাত্রলীগের উপকার হয়েছে নাকি ওরা চিন্তাই করে না যে আমাদের ভাবমূর্তির কোনো প্রয়োজন নেই? সেটা হলো তো অন্য ভিন্ন চিন্তা, যে ঠিক আছে তা এটা প্রয়োজন নেই। সরকারের ভাবমূর্তিকে বাড়ছে, জনদুর্ভোগ বাড়ছে, মানুষ নানা কথাবার্তা বলছে, আপনার উৎপাদনশীলতার ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি দেখেন এখন ট্রেন বন্ধ, কত মানুষের দুর্ভোগ, এয়ারপোর্টে মানুষ বিদেশ যেতে পারছে না, কত জরুরি কাজে মানুষের যেতে হয় বাইরে, প্রবাসী শ্রমিকদের চাকরির ব্যাপার আছে, কত মানুষের বিদেশে হয়তো আত্মীয় স্বজন আসে, চিকিৎসার জন্য যেতে হবে। এই সমস্ত কিছুর মধ্যে একটা, আমার কাছে মনে হয় একটা স্থবিরতা টেনে আনা হলো। একটা সহিংসতার মাত্রা এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছে যে মনে হচ্ছে যে আমি ছেড়ে দিলাম, আর কি যে যা পারে করুক, মারামারির মাধ্যমে সমাপ্ত হবে। গ্ল্যাডিয়েটর্স খেলতো না পুরনো ইটালিতে, আমরা দেখতাম যে মারামারি করার পরে শান্ত হবে। এটা কি সেই খেলা? মারামারি করে শান্ত করবেন আপনি, তারপরে আপনি বিজয় ঘোষণা করবেন? এটা তো বিজয় অর্জনের খেলা নয়। আসলে
রাষ্ট্রকে বাঁচাতে হবে, রাষ্ট্রের প্রজন্মকেও তো বাঁচাতে হবে। এই প্রজন্ম আগামী দিন অফিসার হবে। এই ছেলেমেয়েরা যারা বিশেষ দেবে, তাদের মধ্যে যারা টিকবে, তারা তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করে কথা বলবে, তাই না? তো এই জায়গাগুলো আমি কেন চিন্তা ভাবনা করছি না? আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আমি আসলে অনুষ্ঠান আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে আমার যে প্রশ্ন আমি করতে চাই সেটা হলো গিয়ে যে তাহলে এই পরিস্থিতিতে সার্বিকভাবে আপনার কি পরামর্শ সরকারের কাছে এবং একই সঙ্গে আন্দোলনকারী ছাত্রদের কাছে? আমি আন্দোলনকারীদেরকে কোনো পরামর্শ দিব না। আমি সরকারকেই বলবো, আলোচনার পরিবেশ তৈরি করুন, আলোচনার আহ্বান জানান, ছাত্রলীগকে ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে যান, পুলিশকে সতর্ক অবস্থায় রাখতে দিন, সহিংসতা উস্কে দেওয়ার সমস্ত রাস্তা বন্ধ করুন, এটাই আমি বলবো। জনাব মোস্তফা ফিরোজ, একই প্রশ্ন আপনার কাছে করছি যে আপনি ভবিষ্যতে কি দেখছেন এখন যেভাবে চলছে, এটা একটা প্রশ্ন, আর তারপরে ওই দুটো প্রশ্ন যে সরকার এবং আন্দোলনকারীদের কাছে আপনার কি পরামর্শ? এইটা যদি চলতে থাকে, আজকে মানে মানে আমার আসলে চোখ টেলিভিশনের দিকে, আমি যে স্ক্রল গুলো দেখছি, বিভিন্ন ছবিগুলো দেখছি, এটা কোনোভাবেই না। আজকে ক্যাম্পাস আপনি রাজু ভাস্কর্যটা দখল করলেন, ওখানে মহড়া দিচ্ছেন ওই একটা জায়গায়, আর সারা ঢাকা শহরের সমস্ত শিক্ষাঙ্গন, সমগ্র জনপদ হচ্ছে কোটা সংস্কারের আন্দোলনের পক্ষে আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে। তাহলে হলো ওইটা এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য বা এ দিয়ে আপনি মানে আপনার কৃতিত্ব, এটা তো মানে এটা হলো না এটা। তো সুতরাং পরিস্থিতি অলরেডি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমি মনে করি যে আজকে রাতের মধ্যে স্টেপ, আমি আশা করি জরুরি ভিত্তিতে তাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া উচিত, দিয়ে এখানে কোনো রাজনীতি না, যে আমরা সত্যিকার অর্থে কোটা সংস্কার চাই, আমরা আলোচনা করতে চাই, কাদের বক্তব্য, কি কি পরামর্শ সরাসরি শুনতে চাই। এইটার মধ্য দিয়ে এটার আমি এই আজকের যে ঘটনাটা, যে পরিস্থিতিটা, এটা কালকে গড়া বা পরশুদিন গড়া, এটা আমি কোনোভাবেই প্রত্যাশা করি না। জি, অনেক ধন্যবাদ জনাব ইশতিয়াক রেজা, অনেক ধন্যবাদ জনাব মোস্তফা ফিরোজ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে দুজন সিনিয়র সাংবাদিক ওনারা কিভাবে পুরো ঘটনাটাকে দেখছেন এবং এক্ষেত্রে কি করণীয় সে ব্যাপারে ওনারা ওনাদের মতো করে পরামর্শ দিলেন। আর যারা দেখছেন এই আমাদের এই অনুষ্ঠান, আপনারা দেশের বিভিন্ন জায়গায় আছেন, আপনাদেরকে আমি এখানে বসে বলে দেব যে ওখানে কি ঘটছে সেটা আসলে কোনো প্রয়োজন পড়ে না, কারণ আপনারা নিজেরাও দেখছেন, আপনাদের ঘরের স্টুডেন্ট আছে, তারাও হয়তো কেউ কেউ আন্দোলনে জড়িয়ে পড়েছে। কাজেই সব মিলিয়ে আমরা আশা করব যে পুরো সমস্যাটার যে আলোচনাটা চলছে, যে আন্দোলন চলছে, তার একটা শান্তিপূর্ণ সমাধান হোক। হয়তো কেউ কেউ বলবেন শান্তিপূর্ণ সমাধানের জায়গা থেকে অলরেডি আমরা অনেক দূরে সরে এসেছি, তারপরেও প্রত্যাশা করব যে একটু যদি অশান্তি হয় সেটা মানে আমাদের সবারই কিন্তু গায়ে লাগবে। আমরা সে অশান্তিটা দেখতে চাই না। একটা স্বাধীন সার্বভৌম দেশে, একটা গণতান্ত্রিক দেশে, আমরা এখনো ভাবি এটা গণতান্ত্রিক দেশ, সেই দেশে আমরা একটা এই সমস্ত সমস্যার একটা শান্তিপূর্ণ সমাধান চাই। এবং কোটা সংস্কার যে বলা হচ্ছে, এই কোটার একটা যুক্তিগ্রাহ্য একটা পরিস্থিতিতে উপনীত হোক, এটি আমরা চাই। আপনারা সবাই ভালো থাকবেন। আগামী মঙ্গলবার আবার দেখা হবে।